বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একদিকে করোনার প্রকোপ বাড়ছে, শীতের প্রবাহ শৈত্য প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারির শেষ দিকে বিশেষজ্ঞরা বলছেন করোনার প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বাংলাদেশে, গোটা বিশ্বেই সেটি বৃদ্ধি পাচ্ছে, কোথাও সেকেন্ড ওয়েভ, কোথাও থার্ড ওয়েভ। ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে রাজনীতি, আশাবাদ, নানান কিছু শুরু হয়েছে এবং তার বাইরে নানা ধরনের রাজনৈতিক অর্থনৈতিক সংকট তো আছেই। এইসব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন দুজন প্রাক্তন সেনা কর্মকর্তা। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। আমার বায়ে বসা আছেন রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আখতারুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম যে আপনি কোভিড-19 মোকাবেলার জন্য সর্বদলীয় ঐক্য পরিষদ গঠন করবার কথা বলেছেন। বাংলাদেশ তো মনেই করছে এবং অনেকেই মনে করছেন যে পৃথিবীর অনেক দেশের চাইতেই বাংলাদেশ কোভিড-19কে বেশ ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। সো আপনার কাছে কেন মনে হলো? এবং সরকারের দিক থেকে এই বিতর্ক অনেক সময় আমরা বিরোধী দলের অনেকে বলেছেন যে একটা ঐক্য হোক, জাতীয় ঐক্য, আমাদেরকে ডাকেন। সরকার বলছেন আপনার কাজ আপনি করেন, ডাকতে হবে কেন? একথা আমরা শুনেছি। সো আপনার কাছে কেন হঠাৎ মনে হলো এবং আনুষ্ঠানিক একটা প্রস্তাব আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি দিলেন, কি কারণে? একটু চুক্তিটা শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ। আজকে আপনার অনুষ্ঠান শুরু করার আগে আমার দুইটা দুর্ঘটনার ঘটনা আছে, একটু বলতে চাই যদি অ্যালাউ করেন। 2 দিন আগের দুর্ঘটনায় আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আইনউদ্দিন সাহেব আজকে সকালে মারা গেছেন। সড়ক দুর্ঘটনা একটা জনপ্রিয় মানুষ। আবার আমার গ্রামের একজন গ্রামের সাবেক প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার, তিনিও আজকে সকালে মারা গেছেন করোনা ভাইরাসে। আমি তো তার মাগফিরাত কামনা করার সুযোগটা নিচ্ছি আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আসলে করোনা ভাইরাস নিয়ে মার্চ মাস থেকে যে সংগ্রামগুলো আমাদের শুরু হয়েছে, সেই সংগ্রামগুলোতে আমরা দেখেছি সবাই কিন্তু সকল দল মত নির্বিশেষে আমরা যারা আছি সকল রাজনৈতিক দল সরকারের প্রতি সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ সরকার দেখেন, কোন বিরোধী দল সরকারের কোন পদক্ষেপকে সমালোচনা করে নাই, বাধা দেয়, কিচ্ছু বলে নাই। অর্থাৎ করোনা ভাইরাসে সরকার যেটা ভালো মনে করেছে সেটা করেছে। সরকার প্রথম থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিকে দিয়ে, এডিশনাল ডিজিকে দিয়ে বক্তব্য দেওয়াচ্ছেন, একের বক্তব্য দিয়েছেন, আমরা সেগুলো মেনে নিয়েছি। কিন্তু আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, আপনি বলছেন করোনা ভাইরাস আমাদের জনগণের মধ্যে হয়নি, বলছে যে ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। বলা হয়েছে যে আমরা প্রস্তুতিটা একটু ধীরে হয়েছে, অনেক ধরনের বাংলাদেশের মানুষ এটা মানেই নাই। আপনি যখন লকডাউন দিয়েছেন তখন মানুষ ধান কেটেছে, রাস্তায় ঘাটে চলেছে, গ্রামের পর গ্রাম মানুষ কাজ করেছে। আপনি লকডাউন দিয়ে ঢাকা শহরে কিছু মানুষকে করেছে, কিন্তু ঢাকার রাস্তা খালি করতে পারেন নাই, মানুষ চলেছে, মানুষ মানে নাই। যেদিন থেকে লকডাউন উঠিয়ে দিয়েছেন লাখো লাখো লোক বেরিয়ে আসছে। লকডাউনের মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন, মানুষ হেঁটে বাইরে চলে গেছে, আবার বলছে আসতে হবে, হেঁটে চলে আসছে। তাহলে ম্যানেজ কাকে বলে? ম্যানেজ হলে তো ম্যানেজ মানে তো নিয়ন্ত্রিত, ম্যানেজ মানে তো যে জিনিসটা হওয়ার কথা এভাবে হবে, তা কি হয়েছে? আজকে প্রধানমন্ত্রী যখন যেটা চাচ্ছেন করতেছেন, কার সঙ্গে আলোচনা করেন? আমরা মন্ত্রী পরিষদের কোনো কমিটিও দেখলাম না, আমরা কোনো ক্যাবিনেট সাব কমিটি দেখি নাই। টেকনিক্যাল কমিটি, জাতীয় কমিটি কিন্তু করা হচ্ছে না। আমরা কি আছে, আমরা যেগুলো করেছি এগুলো কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারী দিয়ে, তাদের একটা লিমিটেশন আছে, তারা সবসময় ওহি লাগে, তাদের কোনো ডাইরেকশন দিতে হয়। আমাদের তো কোনো আইন বা সংবিধান কিছুই নাই করোনা ভাইরাসের উপরে, তার কোনো গাইডলাইন নাই, কোনো বিধিবিধান নাই। স্বাস্থ্যবিধি মানতে মানতে WHO যা বলতেছে আমরা তাই মানার চেষ্টা করতেছি। আজকে এখানে যেখানে এসে দাঁড়িয়েছি আমরা, দেখেন 1 লক্ষ কোটি টাকা প্রণোদনা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাকে ধন্যবাদ জানাই। উনি ইনিশিয়েটিভ দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য টাকাটা কি সাধারণ মানুষ পেয়েছে? এবং সে কথা বলা যাবে না আজকাল, বললে উনি অসন্তুষ্ট হচ্ছেন। কিন্তু উনি জানেন না যে ওনার মেকানিজমটা, ওনার যে মেশিনারিজটা, সে মেশিনারিজটা ফাংশন করতেছে না, সেই মেশিনারিজটা করাপ্ট হয়ে গেছে। সেই মেশিনারিটা সব জায়গায় এরকম সবখান থেকে ইয়েস স্যার ইগো আসে, ফ্রম ডাউন টু দ্য ডিসি এবং উপজেলার নির্বাহী, তাদেরকে যা বলা হয় তাই তারা বানিয়ে পাঠিয়ে দেয়। একদিন নির্বাচন কমিশনার যেভাবে নির্বাচনের ফলাফল চাইতো সেভাবে স্ক্রিপ্ট বানিয়ে পাঠিয়ে দিত, নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যেত এবং গ্যাজেট হয়ে যেত।
এবং এমপিরা শপথ নিয়ে নিতেন, মন্ত্রী পরিষদ হয়ে যেতেন। কিন্তু আসলে নির্বাচন হয়েছে কিনা সেটা যে অফিসে সার্টিফাই করার কথা, সে তো মিথ্যা সার্টিফিকেট দিচ্ছে। এবং আজকে কোভিড নিয়েও তাই হচ্ছে। উপজেলা লেভেলে যে অবস্থা দাঁড়িয়েছে, উপজেলার টিওনরা কারো খুঁজেই নেয় না, কার কোভিড হলো কার হলো না তার কোনো মাথা ব্যথায় নাই। আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলি, আমার কোভিড টেস্ট করার পর আমার কোভিড পজিটিভ হলো, আমি গ্রামে চলে গেলাম। ঢাকা পজিটিভ নিয়ে আমি ঢাকা চলে গেলাম, কারণ আমার এখানে দেখলাম যে এখানে আইসোলেশন থাকার চেয়ে আমি ঢাকা চলে গেলাম, গ্রামে চলে গেলাম। আমি বাইরে থাকলাম, 15-16 দিন পরে আমি আবার টেস্ট করালাম। টেস্ট করানোর পরে আবার দেখলাম পজিটিভ। আচ্ছা, তা এই 15 দিন কিন্তু কেউ জানতো না, এবং আমার স্ত্রীও জানতো না, আমার পরিবারে কেউ জানতো না যে আমার কোভিড হয়েছে। আমি বাড়িতে গিয়ে সেফ ডিস্টেন্স রেখে আমি বিভিন্ন কাম কাজ করে সবকিছু করেছি। আমার কাছে যেটা আশ্চর্য লাগলো, সেকেন্ড টাইম যখন আমি কোভিড পাওয়া গেল, তখন আমি ধন্যবাদ দিই সিভিল সার্জনকে। উনি নিজে টেলিফোন করে আমাকে বললো, স্যার আপনার কোভিড হয়েছে, আমাকে একটা গাইডলাইন দিয়ে এলো। এবং কতক্ষণ পর 10-15 মিনিট পরে উপজেলা স্বাস্থ্য অফিসার ফোন করলো, সে আমার গাইডলাইন দিল, মেডিকেল অফিসার ফোন দিল। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড যে না, অ্যাটলিস্ট তারা কেয়ার নিচ্ছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, যে সমস্ত প্রশাসনের লোকগুলো দাপট দেখাচ্ছে, ডিসি বলে, এসপি, ওদের সব ব্যাপারে দেখি কোভিড এসপিও কথা বলে, পুলিশের ওসিও কথা বলে, টিওনও কথা বলে। তাদের এতটুকু ভদ্রতা হলো না যে আমি একজন তো আমি সিনিয়র সিটিজেন ছাড়াও তো ধরেন আমি যা কিছু টুকটাক তো উপজেলার লেভেল তো নোটিশে আসা উচিত ছিল, আসে নাই। তখন আমি টের পেলাম, আমার জীবন দিয়ে আমি টের পাচ্ছি, ডাল মে কুছ কালা হয়, সব বানানো গল্প যাচ্ছে। তো এই জন্য আমি চিন্তা করলাম, সাম্প্রতিক দেখেন পরশুদিন চীন একবার কোভিড ভ্যাকসিন বিক্রি করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে কোথায় আসতে বলছেন আপনি, এটি বুঝলাম না। আমার মনে হয় দর্শকরাও বুঝতে পারে, আপনাকে দেখতে খবর নেওয়ার কথা। আমার কোভিড হয়েছে, আচ্ছা, তোমার উপজেলা চেয়ারম্যান সাহেব এত বড় লাটবাহাদুর হয়ে গেছেন যে তোমার কোভিড হবে, আর তো আমরা কি তোমার মতো কি না? তোমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ডোন্ট মেক এ স্যাটায়ার কমেন্ট। হ্যাঁ, বুঝতে পারছো কোথায় আসবে, বুঝো না এটা? You being a major, you don't understand this? না স্যার, আমি সেটা বলি। There is a senior citizen বলে কথা আছে। আইসোলেশনে আছেন তো? আমি আইসোলেশনে আসলে টেলিফোন ছিল না। জানে কি না? আরে ভাই, তোমাকে আমি কি বললাম? সবাই জানে, বাকি সবাই জানে। সিভিল সার্জন জানে, সে আমাকে টেলিফোন করেছে। উপজেলা মেবি অফিসার মানে কি? অত নয় বাচ্চা বানাচ্ছে ওদেরকে। Don't try to make this. That's why তোমরা সাফার করো। আমরা সিনিয়র সিটিজেন, we deserve something from the country, from the state. Try to understand this. Don't satire করো সবকিছু নিয়ে, বুঝছো না? তো কাজে জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। কাজে এখানে এটুকু কার্টসি নাই, এটুকু ভদ্রতা নাই। তার মানে কি সাধারণ মানুষ পাচ্ছে না খবর। আমি যখন আমার কেয়ার নিচ্ছে না, তাহলে অন্যের কেয়ারটা কেমন নেবে? ওখান থেকে আমি দেখলাম যে চায়নারা আমাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য একটা অফার দিয়েছে। আমাদের সরকার অনেকদিন আগে অফার দিয়েছে, ট্রায়াল করবার কথা। না, আবার রিজেক্ট করেছে, আবার তারা টাকাও চেয়েছে। হ্যাঁ, না টাকা দিচ্ছে, আবার নতুন যে পার্টি আসছে তারা বলছে তারা টাকা দিবে, সবকিছু দিবে, ফিফটি করবে। সেটা না, হঠাৎ করে দেখলাম যে গত 4 নভেম্বর আপনি একটা এগ্রিমেন্ট সাইন করলো, ট্রিপেটিড এগ্রিমেন্ট, আমার বাংলাদেশ সরকার, সিরাম, ভারতীয় সিরাম এবং মেক্সিকো। সেখানে দেখলাম তারা $4 30 মিলিয়ন, যেগুলো কথাটা নোট নিও, 30 মিলিয়ন সিরাম তারা কিনবে at the rate of $4 per সিরাম। ভেরি গুড। কিন্তু 24 তারিখে সিরামের যে মেইন ফ্যাক্টরি অ্যাস্ট্রাজেনেকা, তারা বলছে আমাদের সিরাম কোন অবস্থাতেই $3 বেশি বিক্রি করা যাবে না। এখন সিরাম অ্যাস্ট্রাজেনেকার থেকে কিনে দিবে, এবং অ্যাস্ট্রাজেনেকার পলিসি হলো তারা $3 উপরে কোন দেশকে তারা, এবং দে আর দ্য লোয়েস্ট। অনেকের দাম আছে, যেমন তুমি যদি দেখো অ্যাস্ট্রাজেনেকা বানাচ্ছে ওরা দিচ্ছে $3, তখন ছিল $4। 1 ডিসেম্বরে তারা $4 অফার দিয়েছিল, সেটা তাকে রিসেট করেছে। সেখানে এমআরনা, মডার্না দিচ্ছে 1273 যেটা তারা বানাচ্ছে, সেটা দিচ্ছে $37। করোনা ভ্যাক, সাইনোভ্যাক যেটা বানাচ্ছে চায়না, সেটা দিচ্ছে $30। ফাইজার যেটা দিচ্ছে BNT 162B2, এটা দিচ্ছে $20।
রাশিয়ান স্পুটনিক যেটা দিচ্ছে তারা চাচ্ছে $10, জনসন এন্ড জনসন যেটা দিচ্ছে ইউএস তারা চাচ্ছে $10, এবং ইউনিভার্সিটি অক্সফোর্ড অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকা মিলে যেটা দিয়েছে তারা চাচ্ছে $4। এখানে বিল গেটস ইন্টারফেয়ার করেছে। বিল গেটস was an multi-billionaire from the software. He has also now become medical philanthropist in the world. He's one of the biggest. এবং ভ্যাকসিন নিয়ে সে বলছে নো, তোমার এই দামটা কমাইতে হবে, এই দামে তুমি বিক্রি করতে পারবে না। এবং সেও বলছে যে তোমরা ইনভেস্টমেন্ট আছে, বিশাল ইনভেস্টমেন্ট, এবং সে বলছে অক্সফোর্ডে যেটা তোমরা যদি দাম বাড়াতে চাও তাহলে তোমরা রিচার কান্ট্রির কাছ থেকে নাও। ওরা 3টা ভাগে এসে রিকমেন্ড করেছে, কারণ ওরা বলতেছে দে হ্যাভ গট এ ভেরি বিগ ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট বিয়ার করার জন্য তারা বলতেছে, এখন ফিক্সড কস্ট কার কত সেটা জানতে চাচ্ছে, কেউ জানাচ্ছে না। এখন তারা যে ভ্যাকসিনটা বানাচ্ছে এটা নিয়ে মিস্টার বিল গেটস ভেরি বার্গেন করতেছে যে না, দাম কমাইতে হবে, এবং থার্ড ওয়ার্ল্ড গুলোতে $2 থেকে $8 বেশি হওয়া উচিত না, এটা বলেছে। কালকেও বেলজিয়াম মিনিস্টার অফ টুইট করেছে যে আমরা কোনো অবস্থাতেই অনুন্নত দেশে বেশি দামে ভ্যাকসিন দেব না। ইউরোপিয়ান ইউনিয়নে হইচই হচ্ছে, কিন্তু আমরা এখানে ত্রিপার্টি এগ্রিমেন্ট সাইন করে ফেললাম। এবং কি কেন সাইন করলাম, চুক্তিটা করলাম কেন, কি কারণে আমরা তাকে $3 থেকে $4 দিব? বলছে as per the tripartite deal, Beximco would charge extra $1 for, you kindly note karo, each dose for carrying the vaccines from Serum's warehouse to India to the Bangladesh government's warehouse, maintaining the required normal refrigerated condition. এখন রিফ্রিজারেটেড কন্ডিশন নিয়ে অ্যানাদার কন্ট্রোভার্সি হলো ফাইজার যেটা বানাচ্ছে তারা বলতেছে আমাদের এটা রাখতে হবে -70 ডিগ্রিতে। -70 ডিগ্রি মানে হলো অ্যান্টার্কটিকাতে উইন্টারে যেই ঠান্ডা থাকে তার চেয়ে বেশি। তার মানে বলতেছে এটা ন্যাচারালি ওয়ার্ল্ডে। বাট আমরা সেটা নিয়ে অনেক আগে এই সাথে আলোচনা করেছিলাম এবং বেক্সিমকোর এমডিও ছিলেন যে আসলে এই রেফ্রিজারেটর আমাদের আছে কিনা, আমরা এটা নাই অত পাঠান নাই এবং সারা দেশে এটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব। জি এই কথাই আসতেছি। ফাইজার বলছে যে আমারটা 70 লাগবে, হোয়ারএজ মেডরোনা বলতেছে তাদেরটা লাগবে -20। -20 ইজ নরমাল ফ্রিজার, আপনি 35 পর্যন্ত নরমাল ফ্রিজার। আর এটা বলতেছে অ্যাস্ট্রাজেনেকা বলতেছে 2 to 8 degrees, ইটস অন রেকর্ড, ইউ ক্যান সি 2 to 8 degrees অন রেকর্ড। তাহলে যেখানে তাদের 2 to 1 ডিগ্রি হচ্ছে সেখানে তুমি তো নরমাল ফ্রিজ আনতে পারতেছো, তো why you are charging this extra? তার মানে পৃথিবীর ড্রাগ ডিলার এন্ড ড্রাগ ম্যানুফ্যাকচারার তারা বিশ্বকে এখন এক্সপ্লয়েট করতে চাচ্ছে, বিশ্বকে তাদের না সেটা তো হচ্ছে। এবং আমরা বহুদিন ধরে এই বিষয়ে লেখালেখি হচ্ছে যে আসলে পুরো ভ্যাকসিনের ইয়েটাই চলে গেছে 9টা প্রধান কোম্পানির কাছে এবং তারা এটা নিয়ে এখন রাজনীতি, এক্সপ্লয়টেশন, নানান কিছু হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটুকু বলবার আমার মনে হয় অনেকখানি আমরা বুঝতে পেরেছি। এখন সর্বদলীয় ঐক্যে কি হবে? সর্বদলীয় ঐক্য এই জন্য বলছি যে এখানে ধরেন সরকারের যে মেকানিজম, ক্রয় মেকানিজম হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেকের অধীনে একটা ক্রয় আছে, সেখানে সবই টেন্ডার ফেন্ডার হয়ে ফাইনালি ওনারা অ্যাপ্রুভাল দিয়ে দেন, তারপর এভরিথিং প্রসেসড। এখানে সরকারের যে নর্মাল ক্রয় নীতি আছে সেই ক্রয় নীতিটা কন্ট্রাক্ট করে। আমরা সর্বদিনে বলতে চাচ্ছি এই জন্য এই যে আমরা যে তথ্যপাত্রগুলো দিলাম, এই তথ্যপাত্রগুলো তো আমাকে তো স্বাস্থ্য মন্ত্রণালয় নিবে না। আমরা যদি যাই বললে আপনি কে নিবে না। আমরা যদি সরকারি ক্রয় ক্ষমতার কাছে গিয়ে বলি যে ভাই তুমি যে কিনতেছিলে বেশি দাম, বেক্সিমকো আমাদের প্রতি অসন্তুষ্ট হবে, নিবে না। ফলে যদি আজকে একটা বহুদলীয় বা সর্বদলীয় বলেন বহুদলীয় বলেন যদি একটা থাকতো তা যেতে পারতাম। আজকে তো প্রধানমন্ত্রীর কাছে আমরা যেতে পারতেছি না, ওনাকে তথ্য দিতে পারছি না। কাজে এই যে আপনার মধ্যে আলোচনা আনলাম এই সুযোগ তো আমাদের হচ্ছে না। এই জন্যই মনে করি একটা সর্বদলীয় কমিটি করে আউট অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটির বাইরে আমরা কথা বলতে পারবো এবং যারা করোনা ভাইরাস নিয়ে ভীত। আই এম শিওর আপনার এই বক্তব্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে মানে যখন আপনি বলছেন তিনি এটা বিবেচনার মধ্যে নিশ্চয়ই নেবেন বা তিনি জানবেন। মেজজুল রহমান, কোভিড-19 মধ্যে আমার জ্যেষ্ঠ সহকর্মী মেজর আক্তার স্যার আমি সমবেদনা জানাই। আমি কথাটা কেন বলেছি
I think you will be convinced. Even if I would know, আমি জানলে আমি আপনার সেই পর্যন্ত দৌড়ায় দেখতে যেতাম। শিওর আমি আগেও আপনি সিএমএসে যতবার গেছেন আমি দেখতে গিয়েছি। ওকে, তো এই জন্য আমি বলছি স্যার কোথায় যেতে বলেছেন, আমি ওটা স্যাটারিং এর জন্য বলি না। আই ডোন্ট গিয়ার টু টেল ইউ দ্যাট। থ্যাংক ইউ। তো এটা আমি বলেছি এ কারণে যে হ্যাঁ আপনি সিনিয়র সিটিজেন, বা উনি হয়তো রিকনফার্ম করে আবার শোনাতে চেয়েছেন যে আসলে ওনারা খোঁজ নেননি, সেটাও হতে পারে। আমি সেই জায়গায় আসছি যে হয়তো অনেক সময় আপনি আইসোলেশনে গেছেন, যে আপনার এই প্রোফাইলের মানুষ ওখানে ন্যাচারালি একটা রাজনৈতিক শিষ্টাচার থাকে, যে উনি আসছেন এলাকায়, তো ন্যাচারালি দলমত নির্বিশেষে আসতে পারে। হয়তো বা এমন হতে পারে যে আপনি হয়তো কাউকে বলছেন যে আমি আছি, কাউকে বলো না, লেট মি রিমেইন অ্যালোন। আমি ওই সেন্সে জিনিসটা বলছি। আরেকটা বলি স্যার, আমার এলাকার যে সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ সাহেবের করোনা ভাইরাস হয়েছিল, আমি কিন্তু ওনাকে পার্সোনালি ফোন করে খবর নিয়েছি, ভালো সময় নিয়েছি, ভালো হওয়ার পরেও নিয়েছি। কারণ আমি মনে করছি আমার রেসপন্সিবিলিটি, আমার একটা মানবিক দায়িত্ব যে আমার এলাকার একই গ্রামের আমাদের আছে ওনার খবর নেওয়া। যেমন আমি আজকে তো আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব মারা গেছে, আমি কথাটা বললাম, আমাকে টেলিফোনে এটা আপনি করেন, এই রেপুটেশন আপনার আছে, আপনি মার্সিলেসলি ক্রিটিসাইজ যেমন করেন তেমন আপনি কেয়ারিং ও করেন। দ্যাটস রেপুটেশন বাই নাও ইউ হ্যাভ আর্নড, এন্ড এটা সবার জানা। বাট আমি যেটা বলতে চেয়েছিলাম যে জায়গাটা স্যার, আমি কিন্তু আপনার এলাকার সেই উপজেলা চেয়ারম্যানকে আমি ডিপেন্ড করছি না। আমি মেবি এ কারণে বলেছি এখানে দুইটা, একটা হচ্ছে টেকনিক্যাল সাইড আর একটা হচ্ছে পলিটিক্যাল আর হিউম্যানিটেরিয়ান সাইড। সেটা হলো যে এমনকি উপজেলা চেয়ারম্যান আসলে আপনি মনস্তাত্ত্বিক ভাবে একটু মোরাল, উপজেলা নির্বাহী অফিসারের কথা ভালো লাগতো, সরকারি ইউনোর কথা বলেছেন, ইউনো রাইট, ইউনো বাকিরা খবর নিচ্ছে, সবাই খবর নিচ্ছে। ডক্টররা যেহেতু টেকনিক্যাল ট্রিটমেন্ট আপনাকে দিচ্ছে, এই জন্য আমি বলেছি এক। আর আরেকটা হচ্ছে যে সেখানে আপনি ওই এলাকায়, আমরা তো খোঁজ খবর রাখি, আপনি সবার সাথে কিন্তু মেনটেন করেন। এমনকি আপনি মাফলার জড়ায় চায়ের দোকানে চা খাচ্ছেন, সেসব ছবি আমার কাছে এখন আছে স্যার। দলমত নির্বিশেষে কথা বলতেছে আপনার সাথে, বোঝা যায় যে আপনি একটা মধ্যমনের মতো নিজেকে অবস্থান করে নিয়েছেন, বিভিন্ন সময় তাদের সাথে সেইভাবে মেশেন। এই জন্য আমি বলেছি, এবং আপনার চাওয়াটা কোনো অযৌক্তিক না, কারণ আপনার এই এজে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এ দেশের জন্য আপনি অনেক সংগ্রাম করেছেন, জীবন বাজি রেখে এদের স্বাধীন করে দিয়েছেন বিদায় আজকে আমরা অনেকেই বড় বড় অফিসার হয়েছি। তা না হলে আমাদের কপালে কি ছিল সে আল্লাহ জানে, আপনি ভালো জানেন যে এদেশে এমনকি সেনাবাহিনী অফিসার যারা হাতে গোনা কয়েকজন যারা হয়েছে, যাদেরকে কোনো রকমের বাদ দেওয়া যায় না, তারাই কয়েকজন ঢুকতে পেরেছে। আর আমাদের মতো গ্রামের এই কৃষক শ্রেণীর লোকজন তারা গুনতো না। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো স্যার যে আমি আপনার জন্য সহমর্মিতা প্রকাশ করি, এবং পাশাপাশি আপনাকেও জানাই স্যার, আমি 1.5 মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলাম, আমি সিএমএসে ছিলাম, আমি কাউকে বলি নাই, কাউকে না, শুধু আমি এক্স্যাক্টলি বলি নাই, কারণ একটা হচ্ছে স্যার এটা আইসোলেশন, এই জন্য। বাট এখানে একটা কলিগ বা ওই রাজনৈতিক সহকর্মী, সে যে দলেরই হোক, আপনার খোঁজ খবর নিলে আপনার মানসিক অবস্থাটা খুব ভালো, যা রয়েছে সে জানে। কারণ এটা মোরালটা এমন ভাবে জিলুর হয়ে ডিস্ট্রয় করে দেয় যে এটা উনার মতো ফাইটার, উনি হয়তো এটা কিছু মনে করছে না, বাট ওই বয়সের একটা মানুষের করোনা হয়েছে মানে ফার্স্ট ইনস্ট্যান্সে উনি কিন্তু সেটার্ড হয়ে যাবে মোরালি। সেই জায়গাতে আমি বলি যে স্যার, আপনার প্রতি সহানুভূতি আমাদের আছে, এবং আমরা যেতে পারিনি, এই জন্য জানতে পারি নাই, দুঃখ প্রকাশ করি। জানলে অবশ্যই যেতাম। আর আপনার যখনই কোনো অসুস্থতা শুনবো, নিশ্চিত আমরা আপনার পাশে থাকবো, সেবা শুশ্রূষার জন্য সার্বক্ষণিক আমরা থাকবো। আচ্ছা, এখন আসি স্যার, যেটা এই যে আমাদের বেক্সিমকোর গীত গাই একটু আপনি যে সঙ্গীত শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে এটা নিয়ে অনেক লেখালেখি ওই সময় কিন্তু স্যার শুরু হয়েছিল, যে কোনো টেন্ডার হলো না, যাচাই বাছাই হলো না, কোন ভাবে কার ইশারায় কিভাবে এটা এই এগ্রিমেন্টটা হয়ে গেল, এটা তো আমরা কেউ বুঝতে পারলাম না। এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছিল, এটা আমরাও এটা নিয়ে আগে আলোচনা করেছিলাম। আর আপনি যেটা বলেছেন যে এই যে মূল্যের প্রাইসের দিকে নজর, মেইন যে প্রাইসের কথা বলছেন, সেটা এখানে এটা নিয়ে একটা ব্যবসা হবে, এটা তো স্যার নিশ্চিত আমার মনে হয় যে আমরা যারা একটু বুঝি
এতে কোনো সন্দেহ নাই একটা ব্যবসায়িক সুযোগ সুবিধা নিবে যারা একটু ক্ষমতার আশেপাশে আনুকূল্য থাকে, তারা একটু ব্যবসার সুযোগ সুবিধা এখান থেকে গ্রহণ করতেই পারে। তার পাশাপাশি আরেকটা কথা আমি বলবো স্যার, আপনি যেটা একটা সর্বদলীয় একটা কমিটির কথা প্রস্তাব রাখছেন, আর একটা বললেন যে মন্ত্রী পরিষদ কমিটি, সেটা মাননীয় সঞ্চালক বলেছেন, এটা টেকনিক্যাল, আপনি নিজেও জানেন যে ন্যাশনাল যে একটা জাতীয় কমিটি হচ্ছে, একটা টেকনিক্যাল কমিটি হচ্ছে, এবং একসময় কমিটির প্রধান স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং বলেছেন কি হচ্ছে আমি নিজেও জানি না। আমরা এটা নিয়ে খুব সুখী ছিলাম না, কারণ আমরাই সোচ্চার ছিলাম যে আমার সহকর্মী ব্রিগেডিয়ার শহীদুল্লাহ মারা গেছে, আমি ওকে একদিন রিং করলাম, শহীদুল্লাহ কি ঘটনা, কি বলতো পিপি নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী বলছে কি লাগবে কি অসুবিধা বলো, তোমরা যে খালি বলছো ওখানে যে সবকিছু ঠিক আছে, তো তথ্য যদি আপনি অথরিটি, তথ্য যদি সঠিক নয় তা আপনার সিদ্ধান্ত তো সঠিক হতে পারে না। তোমাদের প্রস্তুতি নাই, তো তোমরা এই মুহূর্তে বলতেছো সব ঠিক আছে সব ঠিক আছে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বলাটা আমার মনে হয় যে সমীচীন হবে না। তো আমাকে শহীদুল্লাহ একটা তথ্য দিল স্যার, আপনার জ্ঞাতার্থে বলো স্যার, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই পিপির জন্য আমরা যে ইনিশিয়াল এস্টিমেট করেছি 900 কোটি টাকার মতো লাগে, সেখানে সরকার 100 কোটি টাকা মাত্র বরাদ্দ দিয়েছে। আচ্ছা, তারপরে কি করেছি, যারে পেয়েছি ওই যে মিথু গ্রুপ ট্রুপ কি দেখি নামটা শোনেন না স্যার, আলাউদ্দিনের প্রদীপ নিয়ে ওরা ওখানে একতরফা ব্যবসা করে, সেই রোল হক থেকে শুরু করে পর্যন্ত একাধারে ওই শুধু এক ল্যাপটপ আর ব্যাগ নিয়ে ব্যবসা করে চলে যাচ্ছে বছর পর বছর। তো এই তাদেরকে ডেকে ঢুকে বলছে যারা হাতের কাছে আছে যে ভাই টাকা কিন্তু পরে, এখন নাই, নগদ কোনো টাকা পয়সা নাই, ওই তারা যে যা পারে ওইভাবে ইনিশিয়ালি কিছু দিয়েছে। যখন মাননীয় প্রধানমন্ত্রীর গোচরীভূত হয়েছে যে এরা কিছু একটা মনে হয় যে অগোছালো কাজ করছে, তখন উনি নিজে সবাইকে ডেকে তদারকি করে মোটামুটি জিনিসটা আমার মনে হয় যে একটা স্ট্রিম লাইনে এনে দিয়েছিলেন। আর আরেকটা কথা আপনি যেটা বললেন স্যার, সেটা হচ্ছে প্রণোদনার টাকা এখনো অনেকে পায় না, এটা সত্য কথা। আই অ্যাপ্রিসিয়েট যে আপনি এই ইস্যুটা তুলেছেন। এমনকি সচিব মহোদয় একটা বিবৃতি দিয়েছিলেন, একই লোকের নামে প্রথমে বলছে যে না এটা তো দ্বিতীয় লোকে নেওয়ার কোনো সুযোগ নাই, একই লোকে 3-4 বার তার নাম ঢুকে গেছে, এইভাবে টাকা ওই মোবাইলে কিভাবে কি সিস্টেম করেছে এটা তারাই জানে, কোন সিস্টেমে টাকাটা নেওয়া যাবে, এখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। এখনো বাংলাদেশ ব্যাংক, স্যার আপনি জানেন কিনা আমি একটু বলি, বাংলাদেশ ব্যাংক সমস্ত তফসিলি ব্যাংকে প্রেসার দিচ্ছে যে প্রণোদনা প্যাকেজের যে সমস্ত টাকা দিতে বলা হয়েছে অল্প সুদের ব্যবসা বাণিজ্যের জন্য, ছোট যারা উদ্যোক্তা তাদের জন্য, এরা আজ দেয় কাল দেয় দিনা এটা করে করে এখনো আমার মনে হয় স্ট্রিম লাইন করতে পারে নাই, তবে কিছু কিছু টাকা ছাড় দিয়েছে, এখনো এটা সে পর্যন্ত যায় নাই। এই আমলাতান্ত্রিক কিছু জটিলতা তো আমাদের সিস্টেমের ভিতরে, আপনি যখন ক্ষমতায় ছিলেন তখনও এই সিস্টেম এই আমলাদের নিয়ে কাজ করেছেন, এখনো এই আমলা, আপনি একদিনে স্যার এখানে মাইকে আপনার ওই দরাজ কণ্ঠ দিয়ে দিল্লি বিজয় করতে পারবেন, কিন্তু আমাদের আমলাকে কি আপনি একদিনে ঠিক করতে পারবেন? আমার মনে হয় যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আর আরেকটা যে আই ডু অ্যাগ্রি যে আপনি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে, আমি রাজনৈতিক ব্যক্তি বাদ দিই, সেটা একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের প্রতি ডেফিনেটলি আমাদের চাইতে আপনারই টান বেশি থাকার কথা। এই দেশ নিজের রক্ত দিয়ে নিজের সবকিছু ত্যাগ করে গড়েছেন, তো সেই দেশের মানুষের জন্য কিছু শেষ জীবনে দেখে যান, এটা তো খুব ভালো, এটা আমরা এটাকে সাধুবাদ জানাই। কথা হলো স্যার যে কম পয়সায় আমরা তো সবাই পেতে চাই। আর আরেকটা যে এই অক্সফোর্ডের একটা ফাইজারের কোম্পানির যেটা ভ্যাকসিন কথা আমরা আলোচনা করলাম, যে বিল গেটস একটা ভালো ভূমিকা রাখছে, মনে হয় যে আপনার সাথে তার কণ্ঠের একই মিল আছে, সে দাম কমানোর জন্যই বলছে যে এটাকে যেন উনি তো পারলে বিনা পয়সায় সেটার প্রচেষ্টা চালানোর পক্ষে আছে। আর আমি মনে করি যে আমাদের এখানে স্যার যে সমস্যাটা এখন শুরু হয়নি, আপনি শুধু দামটা নিয়েই থেকে গেলেন, কিন্তু এর পিছিয়ে দাম হয়তো আপনি ম্যানেজ করে দিলেন, যে অনেকের এখন অর্থ হয়তো আছে, জীবনের প্রয়োজনে অনেকে দিবে, $2 জীবনের প্রয়োজন হয়তো বেশি দিবে স্যার। সমস্যা হলো ডিস্ট্রিবিউশন এবং প্রয়োগ
সংরক্ষণ, এবং যেটা আপনি হ্যাঁ নকল, ইয়েস, নকল মানে এটা তো নকলের হয়ে যাচ্ছে। মাস্টার আমরা এটা। আর আমার আশঙ্কা কোথায় স্যার, আমি এবং বলে এবং রাখি, ব্ল্যাক আপনি মার্কেট হয়তো এটা জানেন। আমার আশঙ্কা ওই জায়গায়, আপনি যেটা বলেছেন লকডাউন দিছে, ধান কাটছে এবং প্রায়োরিটি গার্মেন্টসে যাচ্ছে আসছে, যা প্রায়োরিটি হচ্ছে। কে পাবে আগে? আমি স্যার চ্যালেঞ্জ করতে পারি, আমি যতটুকু স্টাডি করি আমাদের ক্যারেক্টার, আপনি দেখবেন যে স্যার 50% লোক বলবে আমি ভ্যাকসিন নিব না, কোনো ইন্টারেস্ট দেখাবে না। কিছু ওই কুলিন সম্প্রদায় হয়তো তারা খুব আগ্রহী হয়ে তাড়াতাড়ি এইগুলার ফার্স্ট লাইনে এটা নেওয়ার জন্য এগোবে। আর সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের জন্য আপনি এত চিৎকার করছেন, তাদেরকে কতটুকু ভ্যাকসিন আপনি প্রয়োগ করতে পারবেন উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, এই যে সংরক্ষণের যে পদ্ধতি, যে কোন ধরনের প্রায়োরিটি নির্ধারণের প্রশ্ন এবং প্রাইস নির্ধারণ, আমি প্রায়োরিটি অগ্রাধিকার রাইট, কে আগে পাবে এটা তারা প্রায়োরিটিটা একটা কমিটি করে দিয়েছে, তারা বলেছেন, তারা কিন্তু বলছে এখন কতগুলো প্রায়োরিটি। এখন ধরেন মুক্তিযোদ্ধা যদি থাকে অগ্রাধিকারের ভিত্তিতে, এখন কোন মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা হিসেবে কাকে নেবেন? আপনি সাংবাদিক, কোন সাংবাদিককে আপনি বিবেচনায় নেবেন, কাকে নেবেন না, এগুলো নিয়ে তো অনেক রকমের প্রশ্ন আছে। অনেক রকম প্রশ্ন আছে, মানে এটা সত্য। এই প্রশ্নগুলো তো সাংবাদিকরা, মুক্তিযোদ্ধারা তৈরি করেছেন। যে আক্তার স্যারের আমি অনুসারী হলে আক্তার স্যার আমার মুক্তিযোদ্ধা কমান্ডার, উনি আমার নামটা আগে দিয়ে দিচ্ছে। আপনি আরেক স্যারের অনুসারী, আপনার নামটা পরে আসুক। এগুলা প্র্যাকটিস তো আছে, ম্যাল প্র্যাকটিস আমাদের যে নাই একথা আমরা কেউ হলফ করে বলতে পারবো না। আজকে আক্তার স্যার আমি মানে গভীর শ্রদ্ধার সাথে বলি, স্যার আপনি যদি মনে করতে পারেন, আপনি জেনারেল শফিউল্লাহ আর আপনার জালাল সাহেব মনে হয় যে ডিফেন্স সেক্রেটারি ছিল, আপনারা ডিফেন্স কমিটি গিয়েছিলেন, আমি আপনাদের কন্ডাক্টিং অফিসার ছিলাম যশোর ক্যান্টনমেন্টে। মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনে জেনারেল মুস্তাফিজ সেনাপ্রধান থাকতে আমি স্যারদের কন্ডাক্টিং অফিসার ছিলাম। তা তখন ওই জায়গায় মেজর হাফিজও ছিলেন, বীর বিক্রম, স্যাররা বক্তৃতা সকল মুক্তিযোদ্ধাদের, জেনারেল জামিল এটা নিজের উদ্যোগে সমস্ত মুক্তিযোদ্ধাদের, সাংঘাতিক আবেগী ব্যাপার এটা। যুদ্ধক্ষেত্রে জীবন রেখে যুদ্ধ, সেই সহযোদ্ধা পাইলে মনের অবস্থা কি হয়। সেখানেও আমি আপনাদের ভিতরে যে জিনিসটা এক জায়গায় মুক্তিযোদ্ধাদের দেখলাম, যে একে অপরের প্রতি যে একটা অ্যাটাচমেন্ট, এটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট। এই আবেগ আমরা যারা অস্ত্র চালাই, অস্ত্রের সামনে, বুলেটের সামনে আমরা বুঝি, অনেকের ভিতরে এটা আসবে না। তো সেই অনুভূতি যদি নিয়ে প্রতিটি সার্ভিসে, আমি বলবো সে সাংবাদিক হোক, সে পুলিশ হোক, সে আর্মি হোক, মুক্তিযোদ্ধা হোক, সাধারণ রাজনীতিক হোক, তাহলে ওই জায়গাটায় যে ফেলোশিপটা যদি থাকে, যে আমার অমুক অমুক প্রায়োরিটি পাওয়ার কথা, তাকে আমি দিব, জাস্টিস যদি করা হয়, তাহলে আমার মনে হয় হতাশটা স্যার কমবে। আর প্রিজার্ভেশনের বিষয়টা, আর ওই নকলের যেটা বললেন স্যার, নকলের ছড়াছড়িটা যে হবে না, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। ব্ল্যাক মার্কেটে বিক্রি হবে না, ব্ল্যাক মার্কেটটা জিল্লুর ভাই, সেটা যেমন আমাদের তো এখন এই যে মিটফোর্ড, তো এখন আল্লাহর রাস্তায় 80% সব নকল ওষুধ পাওয়া যায়। এরকম একটা ব্যবসা সহজে কেউ ছাড়তে চায় না। এই বিষয়ে কিছু বলবার থাকলে, না হলে আমি অন্য প্রসঙ্গ মেজর জিলু, ধন্যবাদ। উনি সুন্দর করে বলেছেন, আমরা প্রিপারেশনটা আমরা ঠিক মতো নিইনি এখন। এই জন্য এখন আমরা যে পয়েন্টগুলোতে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে অলরেডি বিভিন্ন ভাবে গত 24 তারিখে, আমরা 4 তারিখে এগ্রিমেন্ট সাইন করছি নভেম্বরে, ঠিক আছে, আমরা $4 সাইন করছি তখন, ঠিক আছে। পরবর্তীতে 24শে নভেম্বর এই অ্যাস্ট্রাজেনেকা বলে দিয়েছে এবং অথরিটি বলে দিয়েছে যে আমরা $3 বেশি নিব না, এবং ইন্ডিয়াও তাই কিনতেছে, এবং ইন্ডিয়ান সংবাদপত্র তাই বলতেছে, এবং ইন্ডিয়া বলতেছে যে আমরা, এবং সিরাম ইনস্টিটিউটও ডিসিশন নিয়েছে যে তারা $3 বেশি বিক্রি করবে না। তো এখন ইন্ডিয়ার থেকে আমার এখানে আসতে, এটা তো অনেক বেশি ওজন না, অনেকগুলো নিয়ে আসতে পারবেন। টেকনিক্যাল কথা ছিল যে ফ্রিজিং পয়েন্ট এখন কিল হয়ে গেছে। এখন সবাই বলে দিছে যে -70 লাগবে না, -20 লাগবে না, 2 to 8 এর মধ্যে হয়ে যাবে, এবং সিরাম 2 to 8 এর মধ্যে দিবে। তার মানে আপনি আমার ঘরে ফ্রিজে চলতে পারবেন। কিন্তু বিষয়টা হলো যে আজকে যদি আমি, কেন আমরা একটা কমিটি করতে বলছি, জাতীয় কমিটি হলে, বিভাগীয় কমিটি হবে, জেলা কমিটি হবে, সব জায়গায় একটা মনিটরিং হবে। কারণ এক পেশে কোনো জিনিস কিন্তু ভালো না, এক সাইড যদি চলতে থাকে ভালো না। এই জিনিসগুলো নকল হতে পারে, নকল হলে কি করবেন? তারপরে সাধারণ মানুষ পাইবে কিনা? যেমন গ্রামে আমাদেরকে, আমার যখন হলো, যখন সবাই জেনে গেল, যাওয়ার পরে সবাই তো
আমার বাড়িতে এসে হামলা, স্যার আমাদের বলেন না, জানান না, কিছু না। তো অনেক ডিসিশন দেখে থেকে বললাম, কয়েকজন তো মুরব্বী বলে ফেললো যে আরে ভাই তুমি কি বলো, আমরা গরিব মানুষের ঠান্ডা লাগে আর তোমার লাগে, তোমার হয়েছে করোনা। আমরা গরিবের ঠান্ডা আর তোমার হয়েছে করোনা। যারা আমার সমসাময়িক ময় মুরব্বী তারা সবার সামনে বলে দিল, আরে এমপি সাহেবের কি হয়েছে, তো ওনার ঠান্ডা লাগছে, এটা এখন করোনা হয়ে গেছে। তো এটা কিন্তু সাধারণ মানুষের পারসেপশন। সাধারণ মানুষ কিন্তু করোনাকে নিয়ে ভীত না, যেটা উনি বললেন যে ওনারা হয়তো ভ্যাকসিন চাইবে না, ভ্যাকসিন নিতেও চাইবে না। আমরা এখন আপাতত 3 কোটি ভ্যাকসিন আনতেছি। আমরা প্রতিটা মানুষকে ভ্যাকসিন দিতে হবে, তো তার মানে 18 কোটি ভ্যাকসিন আমার দরকার পড়বে এই বছরই বা উইদিন নেক্সট 1 ইয়ারের মধ্যে। না, সবাইকে দিতে আপনার লাগবে 36 কোটি। 2টা ডোজ না, আমরা একটা ডোজ এসে গেছে, আবার 1 ডোজ চলে আসছে, এখন 3 ডোজের মধ্যে 1 ডোজ হবে। তো ধরলাম 36 মানে এগুলো কিন্তু এখনো কনফিউজিং না, সবই কনফিউজিং। এখন আপনি অলরেডি বলতেছেন জানুয়ারি মাসে দিয়ে দিবেন। এই জন্য আমরা বলতেছি যে ঠিক আছে সবই দেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ইন্টেনশন নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নাই। উনি একা ফাইট করে যাচ্ছেন, বাংলাদেশটা কিন্তু উনি একাই চালাচ্ছেন এখন। আই এম সরি টু সে দিস। উনি যেভাবে যেই ফর্মে হোক উনি একাই চালাচ্ছেন, এবং উনি সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আজকে যে ব্যাংকগুলোতে দেখেন, উনি বলার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশ ব্যাংক এবার ডানে বাই তাকায় নেয় 1 লক্ষ কোটি টাকা প্রণোদনা দিয়ে দিছে। কিন্তু দুঃখ হলো আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক একটা কম্প্রিহেন্সিভ ডিসিশন দিতে পারলো না কিভাবে টাকাটা ডিস্ট্রিবিউট হবে। অনেক ব্যাংক দিতে পারছে না, সরকারি ব্যাংক বললে এটা পার্সোনাল হয়ে যায়। বলে ব্যাংকের এমডি কাছে যান, একটু বুঝিয়ে না প্রণোদনা কারে কর। মনে করে প্রণোদনা মানে কৃষককে কিছু টাকা পাঠায় দেওয়া, প্রণোদনা মানে তার কবিতার বইকে লিখছে ওকে কিছু টাকা দিয়ে দেওয়া, ওখানে দিয়ে দেয় তার কবিতার বইটাকে ছাপাই দিচ্ছে, তাকে দেওয়া। ও পেছনে ছিল সোনালী ব্যাংকের এমডি, তাকে তোমরা দিচ্ছে রূপালী ব্যাংকের এমডি বানায়। ও তো দুঃখ সুখে পড়ে আছে। এখন সে কোনো লোকের ফাইন্যান্স করে না, কোনো বড় প্রজেক্ট গেলে সে বুঝেই না, বলে না অন্য কেউ আগে করো, অন্য ব্যাংক ফাইন্যান্স করো তারপর আমি করবো। তো এই ধরনের ডিসগ্রান্টেড লোক রেখা আপনি কেমন দেশ চালাবেন? প্রধানমন্ত্রী ইচ্ছা ভালো, উনি ভালো চান, ওনার সদিচ্ছা আছে। আমি ওনাকে 100 দিব। আমি ওই সরকার চান না কি চাই আমার জানার দরকার নাই। শি ইজ রানিং ওয়েল, কিন্তু মানুষ সুযোগ সুবিধাটা পাচ্ছে না। উনি যেটা দিতে চাচ্ছেন, উনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে মানুষ পাচ্ছে না। এই জন্য আমরা বলতেছি একটা সর্বদলীয় কমিটি করার জন্য। মেজর জিল্লুর তোমার তো অনেক অ্যাক্সেস আছে, লোকজন আছে, বলো না। স্যার আমি বলি যে আপনি যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকার যে একটা মাতৃসুলভ দৃষ্টি দিয়েই দেখতেছেন যত বড় ঝুঁকি নিয়েছেন। বাংলাদেশের অন্য কোন প্রধানমন্ত্রী এত সাহস করে, এমনকি উনি রিজার্ভ থেকেও টাকা কিভাবে ইউজ করা যায় এই সমস্ত সাহসী মানে পদক্ষেপ উনি নিয়েছেন। আর আই ডু এগ্রি উইথ ইউ স্যার যে উনি একাই সব করছেন, ট্রু। কারণ ওনার সিগন্যাল ছাড়া অন্যরা এখন পঙ্গু হয়ে গেছে। না, সিগন্যাল এক জিনিস আর ডিরেকশন এক জিনিস। উনি ডিরেক্টিভ দিবেন, সিগন্যাল দিলেও তো ডিরেকশন নিতে পারে না, রাইট। উনি পথ দেখাবে, তারপরে সেই পথে হাঁটতে হবে। আমার কথাটা এই জায়গায় যে মাননীয় প্রধানমন্ত্রী উনি তো একজন হিউম্যান বিং, একা কত পরিশ্রম করা যায়। উনি যথেষ্ট পরিশ্রমী, ওনার বয়স এবং ওনার দায়িত্ব সবকিছু বিবেচনা করে আমি মনে করি যে আমাদের একটু ওয়ার্কিং এনভায়রনমেন্টের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। যেটা আপনি আমাকে একটু কাউন্টার করে বললেন যে উনি ডিরেক্টিভ দিলে সিগন্যাল তো বোঝার দরকার, রাইট। আমরা যেমন স্যার স্টাফ অফিসার, আপনি বলেন যে এটা নিয়ে আসো, ওটা ড্রাফটিংটা আমার করে কিভাবে করলে সামনে গেলে আপনি অ্যাপ্রুভ করবেন, বা আপনি 3টা প্রশ্ন করলে তার 6টা উত্তর রেডি করে নিয়ে যেতে হয়, যে এটা কি মনে করো, এটা মনে করো ইত্যাদি। সাথে সাথে এরকম একটা আমার মনে হয় যে আমলা সমন্বয় একটা সিস্টেম আমাদের আরো গতিশীল করার দরকার। আমলা আছে কিন্তু পলিটিক্যাল আমলা নাই। আমলা আছে, উনি যে পলিটিক্যাল আমলাটার মধ্যে। সো আমি নেক্সট যে পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই, যেহেতু আপনারা ঘুরে ফিরে ওই রাজনীতির কথাও খানিকটা আনছিলেন। অতি সম্প্রতি আমাদের দেশে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নির্বাচন নিয়ে, নির্বাচনী ব্যবস্থা নিয়ে, বিধি নিয়ে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে, অংশগ্রহণ নিয়ে স্বাধীনতার পর থেকেই আলোচনা আছে, বিতর্ক আছে, এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার দায়িত্ব কম বেশি সকল রাজনৈতিক দলকে নিতে হবে, এবং সকলের বিরোধী অভিযোগ আছে। যারাই ক্ষমতায় ছিলেন তারাই নির্বাচনী ব্যবস্থাকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা এসছে, সেটি আদালতের সিদ্ধান্ত, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা সেটিকে বাতিল করেছে। একথা যেমন সত্য, একথাও ঠিক যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ডিস্টর্ট করার উদ্যোগটা প্রথম বিএনপি নিয়েছে।
অ্যাপার্ট ফ্রম অল দিস থিংস, ইলেকশন কমিশন নিয়ে সবসময় বিতর্ক আছে। বহু প্রধান নির্বাচন কমিশনারকে যাচ্ছে তা ভাষায় গালাগালি করা হয়েছে। অতি সম্প্রতি দেশের বিশিষ্ট 42 জন নাগরিক রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছেন বর্তমান নির্বাচন কমিশনের অসদাচরণ, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে। এবং যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সামনে বলেছেন এসব অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন। আপনারা কি মনে করেন আসলে? মেজর জিল্লুর যদি প্রথমে বলেন। আমি সর্বপ্রথম একটু বলে রাখি, স্যার সুবিধা হবে বলতে। আপনি ভূমিকায় বলেছেন যে নির্বাচন কমিশনটাকে একটা টুলস হিসেবে যে সরকার যখন ক্ষমতায় থাকবে সে যেন ব্যবহার করতে পারে, সেইভাবেই। এখানে আরেকটা কথা আমি বলে রাখতে চাই, এবং মেজর আখতারুজ্জামান অবশ্যই আমার সঙ্গে একমত পোষণ করবেন। বাংলাদেশের নির্বাচন কমিশনকে যে পরিমাণ ক্ষমতা দেয়া হয়েছে, মানে আইনি ক্ষমতা কাগজে কলমে, সেটি কিন্তু যথেষ্ট যদি তার এক্সারসাইজ করতে চান। আমি সেই জায়গায় আসছি। সেটা হলো যে এই যে যথাইচ্ছা ব্যবহার যেভাবে চাইবো সেইভাবে, অর্থাৎ রিমোট কন্ট্রোলটা থাকবে আক্তার স্যারের কাছে, আর তারা হচ্ছে সামনে। না, কিন্তু আপনি বলবেন প্রথম স্পয়লিং এর কথা, আপনি যদি ইলেকশন কমিশনে থাকেন এবং কন্ট্রোল যদি আপনার আক্তার স্যারের কাছে থেকে, আক্তার স্যার বললেও আইন কিন্তু আপনাকে ওনার কথা না, আইন প্রণেতা ছিলেন এই জন্য বলছি, আইন কিন্তু ওনাকে ওনার কথা না শুনতে বলে না যে সংবিধানের আওতায় সেখানে একটা আইন আপনারা তৈরি করবেন, নির্বাচন কমিশন কারা কিভাবে হবে সেটা, সে আইনটা আপনারা আজও করেন নাই। আপনারা ঘুরে ফিরে সব দলই ক্ষমতায় গিয়েছেন, সেটা করেন নাই। কেন করেন নাই? আক্তার স্যার মনে করছে যে না, এইটা যদি আমি ইন্ডিপেন্ডেন্ট করে যাই এরপরে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ঠিক, শুধু আমি স্যারের দল বলবো না, বর্তমান দলও যারাই ক্ষমতা থাকে তারাই মনে করে যে প্রত্যেকটা সংস্থাই একচ্ছত্র আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। যেমন আমি উদাহরণ দিই, দেখেন এই সম্প্রতিকালে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প আর বাইডেনের যে যুদ্ধটা, আমি নির্বাচন কে কেন্দ্র করে হলো, দেখেন ট্রাম্পের নিজের দলের লোক, নিজের দলের সরকারি এমপ্লয়ি, গভর্নররা পর্যন্ত ট্রাম্পকে বলছে সরি, নো, এটা মিস্টার প্রেসিডেন্ট আপনি যা বলেছেন কোনো কারচুপি হয়নি, এটা ঠিক আছে। কেন বলতে পেরেছেন? কারণ তাদের সেই সংস্থাগুলোকে কোমর খাড়া করে শক্ত করে কাজ করার সেই এনভায়রনমেন্টটা সেখানে করে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রথমে আসি আমি নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে গেলে যে কাদের আমরা সেখানে বসিয়েছি, সার্চ কমিটি, এই যে এটাও তো আর একটা মানে আমি কি বলবো, এটা এই শব্দটা এটা আইনের সাথে বা প্র্যাকটিস আমাদের নাই। হঠাৎ করে সার্চ কমিটি, এটা তো কোনো আইনের কোথাও, সংবিধানের কোথাও এরকম কিছু নাই। এগুলা সারা রাজনীতিবিদরা কার মাথায় আসছে যে এই সার্চ কমিটি 5 জন, মেজর আক্তারে ডাকো, জিল্লুর রহমান রাখো, এই কয়জনের নাম লিস্ট দাও, ওর গায়ে তো গন্ধ আছে, এই অমুক গন্ধ, এর গায়ে তো অমুক গন্ধ আছে, এই লাইনে হলে ভালো হয়, এরকম করেই তো আমরা লিস্ট দেখছি আসছে। তার অর্থাৎ যে ক্ষমতায় যারা থাকছে তাদের আনুগত্য করার মতো, তাদের পক্ষে কাজ করার মতো, এবং জনগণ যত আলোচনা সমালোচনা, আর মেজর আক্তার বিরোধী দলের নেতা হিসেবে যত চেঁচামেচি করে গালি দিবে, আমার চামড়া এমন পুরো হওয়া দরকার যে ওটা আজকে কাতুকুতু দিলে 6 মাস পরে আমি টের পাবো যে মেজর আক্তার আমার কাতুকুতু ছিল। তা এই ধরনের লোক আমাদের দরকার, আর এমন মেরুদণ্ডওয়ালা লোক দরকার যার মেরুদণ্ড একেবারে মাখনের মতো নরম, তাহলে ওখানে ফিট আছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে এইটা। এখন এই 42 জনের যে ইয়েটা আসি, ওনারা যে অভিযোগটা করেছেন এটা আসলে সরকারের বিরুদ্ধে কিছু ওনারা বলেন নাই। আমি একজন নাগরিক হিসাবে আমি মনে করি ওনাদের দৃষ্টিতে ওনারা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে আগে যে রকিব কমিশন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, স্যার আলোচনা আছে, সেগুলা নির্বাচনের ব্যত্যয় নিয়ে, ত্রুটি নিয়ে, বিচ্যুতি নিয়ে, এগুলা নিয়ে কথা আছে। কিন্তু আর্থিক অস্বচ্ছতা, দুর্নীতি, গাড়ির অপব্যবহার, এই ধরনের অভিযোগ পূর্বে কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছিল না।
সুতরাং এদেশের নাগরিক ছিল না বা থাকলেও কেউ তুলে নাই। আমি আমার স্যারকে বিনয়ের সাথে বলবো, স্যার আল্লাহর রাস্তে আপনারা রাজনীতিবিদরা একটা জিনিস মেনে নেন, সেটা হচ্ছে আপনাদের রাজনীতিবিদদের বড় বড় দলের মাঝখানে সোসাইটিতে একটা প্রেসার গ্রুপ থাকার দরকার, যে যাতে আপনারা ব্যালেন্স করে চলতে পারেন। কিন্তু আপনারা কোনো প্রেসার গ্রুপে তো মানতে চান না। কোনো কথা আপনার বিপক্ষে গেলে বলেন যে আওয়ামী চিন্তাধারার লোক, আর যদি বিএনপির পক্ষে যায় মনে হয় তাহলে বলবে যে আমার বিএনপির গণনার লোক, রাজাকার। এই চিন্তা থেকে আপনাদের একটু বেরিয়ে আসতে হবে। স্যার সোভিয়েত ইউনিয়নের সেই ঘটনাটা একটু বলি, যে ওখানে এক মুফতি সাহেব হুজুর কাবুলে বলছিল যে আমি গেলাম শ্বশুর বাড়ি, আমার বউ গেল তার মার বাড়ি, আমার ছেলে গেল মামা বাড়ি, আমার মেয়ে গেল তার নানির বাড়ি, তারপরে যে দেখি আমরা সবাই সব এক জায়গায় এক বাড়িতে। তা আপনারা যদি এই করতে থাকেন, একটা সময় রাজনীতিবিদরা একটু উপলব্ধি করেন স্যার, যে সোভিয়েতের ট্রুস যখন আফগানিস্তানে ছিল, আপনার রাজনীতি বড় বড় রাজনীতিবিদরা সব কিন্তু গোয়ার মধ্যে ছিল, পাহাড় পর্বতের মধ্যে ছিল, ওখানে যে এইসব কথা মিটিং করে বলে আসো এখন তাহলে এতে তাড়াতে হয় কিভাবে, এক হয়ে মোটামুটি তাড়ানো শুরু করি। এই কথাটা আপনাদের রাজনীতিবিদদের একটু মনে রাখতে হবে। এই সুশীল সমাজ যারা বলেছে, ইনারা দেশের নাগরিক, ইনারা তো কোনো মিছিল করেন নাই, মিটিং করে নাই, কোনো প্রতিবাদ করেন নাই, সরকারের বিরুদ্ধে কিছু বলেন নাই। এরা বলেছে যে এই মানুষগুলা যে সাংবিধানিক পদে আছে, রাষ্ট্রপতির নজরে এনেছি, রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী ধন্যবাদ একটা তদন্ত করে যদি মেরিট পান তাহলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণের ডেফিনেটলি উনি ব্যবস্থা করবেন। প্রয়োজন হলে সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। আরো যদি কারো সাথে সুশীল সমাজের সাথে আলোচনা দরকার, আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ জিলুর, ধন্যবাদ এত সুন্দর করে বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য, এবং সেই রাজনীতি থেকে নিয়ে নির্বাচন কমিশন নিয়ে আসছে। আমি প্রথম ওনার বক্তব্যে দুই একটা জবাব সংক্ষেপ দিচ্ছি। আসলে সার্চ কমিটিটা হলো এমন একটা কমিটি, যখন গোয়েন্দারা কোনো কাজ করে, সে গোয়েন্দা কাজ করাটাকে কাভার্ড কাজ থেকে ওপেন করার জন্য যে সিস্টেমটা, এটাকে বলা হয় সার্চ কমিটি। অর্থাৎ গোয়েন্দারা বাছাই করেছে, কিন্তু গোয়েন্দা বাছাই অনুযায়ী তুমি তো প্রকাশ করতে পারবে না, প্রকাশ করলে গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে। তো এটা যদি কি হচ্ছে, গোয়েন্দা তথ্যটা নেওয়ার পরে একটা বাছাই কমিটির নাম দেওয়া হয়, তখন গোয়েন্দারা কানে কানে বলে দিয়ে আসে, আমার কাছে একটা বলবে, তোমার কাছে এটা বলে আসে, স্যার এই নামটা পাঠান, এই নামটা পাঠান, এই নামটা পাঠান। কারণ আপনারা জানেন তৃতীয় বিশ্ব আমাদের মধ্যে এসে গোয়েন্দাদের অবস্থানটা কত শক্তিশালী, এই জন্য সার্চ কমিটির কনসেপ্টটা আসে এবং তাই দেওয়া হয়। রাজনীতিবিদদেরকে অ্যাডভাইস করার মতো দৃশ্য দেখাচ্ছি বলে কিন্তু বাংলাদেশের এই অবস্থা। আমাদের রাজনীতিবিদের শিরোমণি কিন্তু শেখ হাসিনা। এখানে তৃতীয় মাত্রায় বসে টক শোতে বসে রাজনীতিবিদ গালি দিতে পারবো, কিন্তু রাজনীতিবিদের শিরোমণিকে, তার কোন মিস্টেকটা তুমি আমি বলতে পারবো, আর বললে কি থাকতে পারবো, গুম খুন হয়ে যাবো। রাজনীতিবিদদের টোকাই করাটা, প্রধানমন্ত্রী সমালোচনা তো অনেকে করেন না, যেগুলো কি আপনি নিজেও করেছেন, তাতে তো আপনি গুম হননি, খুনি হননি। কিন্তু সেখানে কি আসতেছে, সেখানে পড়াশোনার একটা স্তর থেকে এসে সমালোচনা করা হয়। তার প্রশংসা যেমন ট্রেন ডিরেল হয়ে গেছিল, কথা বলা হয়েছে না, ট্রেন ডিরেল হতে গেলে উনি নিজে ডিরেল হয়ে চলে গেছেন। এখন এখানে আপনি জেনারেল মইনের কথা, হ্যাঁ, এখানে আপনি যেটা বলতেছেন যে নিয়ম কানুন বা ক্ষমতা ইলেকশন কমিশন দেওয়া হয় নাই, এটা হুদা কমিশনের আগে ছিল। হুদা সাহেব এসে প্রচুর আইন বানিয়েছেন, আইন বানিয়ে ওই প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, আইন টাইন করে অনেক কিছু করেছে, যে কোনো এখন একজন সংসদ সদস্য ডাইনে বায়ে যাওয়ার খুব সুযোগ কম। কিন্তু নির্বাচনটা তো ইলেকশন কমিশন করে না, ইলেকশন কমিশনটা অ্যারেঞ্জ করে দেয়, সে টুর্নামেন্ট কমিটি, সে দায়িত্বটা দেয় রিটার্নিং অফিসারকে। রিটার্নিং অফিসার যে কোনো একজন সিনিয়র অফিসার, ডিসি হয় বা কমিশনার হয়। স্যার এখানে একটু আমি একটু অন্যভাবে দেখি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এটা হয়তো আপনার অভিজ্ঞতা, আপনি নিজে নির্বাচনও করেছেন, এই ধরনের পরিস্থিতি আমাদের চেয়ে বেশি আপনি ফেস করেছেন। সেটা হলো যে নির্বাচন কমিশনকে তো আমরা ক্ষমতা দিয়ে রেখেছি। আমি কথা শেষ করি, আপনি চাইবেন ক্ষমতায় যেতে, অন্যায় করে ফাউল গেম খেললে তো বাকি বাধাতে পারে। আপনি আমার কথাটা শেষ করে বুঝতে পারেন যে কথা বলতে চাচ্ছি। তো রিটার্নিং অফিসার ইজ দি এম্পাওয়ার্ড অফিসার, যে নির্বাচনটা করে গুড এন্ড ব্যাড সার্টিফাই করে। আর ইলেকশন কমিশন মনিটরিং করে যে রিটার্নিং অফিসারদের দায়িত্বটা পালন হচ্ছে কিনা, নির্বাচন সঠিক হচ্ছে সেটা দেখার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের না। ইলেকশন কমিশনের দায়িত্ব হলো যে রিটার্নিং অফিসার, তার প্রতি যে দায়িত্ব এবং ক্ষমতা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব এবং ক্ষমতাগুলো সে সঠিকভাবে পালন করতেছে কিনা। আর রিটার্নিং অফিসার নির্বাচনটা করান প্রিসাইডিং অফিসারকে দিয়ে। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব হলো উনি ওই বুথ কেন্দ্রে গিয়ে উনি নির্বাচনটাকে
দুই পক্ষের সবাইকে বলবে আপনারা ভোট দেন। আর পোলিং অফিসার হলো মেইন অফিসার, যে প্রতিটা লোকের ভোট নেবে। এই পোলিং অফিসার ভোটগুলো নিবে, ভোটগুলো বাক্সে ভরবে এবং সার্টিফাই করবে যে আমি এতগুলা ভোটার খালি ব্ল্যাঙ্ক ভোট আনছিলাম, এতগুলা ভোট দেওয়া হয়েছে, এতগুলা খালি রয়ে গেছে। হি ডাজন্ট সার্টিফাই কে কত ভোট পাইলো, সে যে সার্টিফাই করবে যে আমি এতগুলা ব্ল্যাঙ্ক ভোটার কি বলে স্লিপ নিয়ে আসছিলাম, ব্যালট পেপার নিয়ে আসছিলাম, আমি এতগুলা ব্যবহার করিয়েছি আর এতগুলো আমার ব্ল্যাঙ্ক রয়ে গেছে। ব্যবহার করেছি একটা প্যাকেট বানাবে আর প্রিসাইডিং অফিসার কাউন্ট করবেন। ও যে ইউজড ভোট গুলো দেখাবে ওটা কাউন্ট করে দেখবে যে যেই সে বলতেছে এইগুলা ভোট আমি ব্যবহার করি নাই, সেটা সে কাউন্ট করবে, করে দেখবে যে আমি এতগুলা ব্ল্যাঙ্ক পেয়েছি। আর বাকি যেগুলো পাবে সেইগুলা সে লিখবে যে নৌকা পেয়েছে এত ভোট, ধান শীষ পেয়েছে এত ভোট, অন্য যে মার্কা আছে বা জাতীয় পার্টির মার্কা নাঙ্গল পেয়েছে এত ভোট, এই করে এতগুলা ভোট পড়েছে, এই ভোট পেয়েছে, উনি সিল সাপোর্ট দিবেন, দিয়া রিটার্নিং অফিসারকে দিবেন। রিটার্নিং অফিসার সেটা দেখে উনি একজনকে নির্বাচিত ঘোষণা করবেন। দ্যাটস দ্য ফাইনাল, দ্যাটস দ্য এন্ড অফ ইট। এরপরে আর কারো কিছু করার নাই। এখন আমার দেশে প্রিসাইডিং অফিসার হচ্ছে চোর, পোলিং অফিসার হচ্ছে চোর। তারা যখন যে তাকে লাঠি দেখায় তার পক্ষে সাইন করে দেয়, আমি লাঠি দেখালে আমার পক্ষে সাইন করে দেয়, আপনি লাঠি দিলে আপনার পক্ষে সাইন করে দেয়। এখন যে তাকে লাঠি দেখাইতে পারে, স্যার চোর কি লাঠি দেখালে ইয়ে করে? হ্যাঁ, তোর চোর রাতের না না, এই তো চোর রাতের অন্ধকার ধরা বলে কি হয়, সে লাঠি যেই দেখায়, আমি যে বলছি যেই লাঠি দেখায় তার পক্ষে সাইন করে দেয়। ফলে কি হচ্ছে, ইলেকশন কমিশনের তো কিচ্ছু করার নাই, বিকজ হি হ্যাজ গট আ সাইন কপি। রিটার্নিং অফিসার সাইন করে দিয়েছে যে জিল্লুর ইজ ইলেক্টেড। ওর তো কিছু করার নাই, আমি ওর বিরুদ্ধে মামলা করতে পারি, মামলা করলে হিয়ারিং করবে, কোর্ট বসবে, ট্রাইব্যুনাল বসবে, কিন্তু মূল তো রিটার্নিং অফিসার সাইন করে দিয়েছে। চেঞ্জ করতে পারেন তো স্যার, নো যে আজকে ডিসি কে বা সরকারি কর্মকর্তা প্রিসাইডিং অফিসার সাইন করে দিয়েছে, ওর সিগনেচারটাকে বুঝতে পেরেছি স্যার। সেই জায়গাটা যে প্রবলেমটা আমরা সবাই বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার যারাই থাকে তারা জানে যে নির্বাচন কমিশন 1 সপ্তাহ বা 15 দিন, এরপর আমার এই এলাকায় থাকতে হবে, তবে কি বললাম ডাক্তার তো তার ক্যাডার তাহলে ওই লাঠি ওটা চামড়া তুলে নিয়ে, ফলে ওই লাঠি, এটা হচ্ছে সত্য কথা, ওই লাঠিটা যে দেখাইতে পারে তার পক্ষে সাইন করে দেয়। এটা সলভ করবে, তাহলে সেটা সলভের সলিউশন আছে তাহলে অন্যান্য দেশের সলভ আছে না? নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে দেন, তাদের ইন্ডিপেন্ডেন্ট অফিসার হয়ে যাক, যাতে করে তাকে যার জন্য বলা হয়েছে তাকে শক্তিগুলা দিবেন। অর্থাৎ ডিসির বাকি যে রেসিডিউ পাওয়ারটা আছে, পুলিশের যে রেসিডিউ, পুলিশের যে পাওয়ারটা আছে, সে এন্টায়ার পাওয়ারটা আপনি পোলিং অফিসারকে দিয়ে দিবেন, প্রিসাইডিং অফিসারকে দিয়ে দিবেন। হি উইল বি দ্য ইনচার্জ অফ ল এন্ড অর্ডার। তার কথায় পুলিশ ওই কেন্দ্র পাহারা দিবে, তার কথায় পুলিশ চলবে। আপনি ওই যে কথা ছিল সেটা আপনি তাকে দেন না, আপনি রিটার্নিং অফিসারকে এন্টায়ার পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশনটা দিয়ে দিবেন, আইনের যা আছে সব অ্যাক্সেস করার ক্ষমতাকে দিয়ে দিবেন, ডিসি কে তার আন্ডার কমান্ড করে দিবেন, এসপি কে তার আন্ডার কমান্ড করে দিবেন। সেটা আপনি করেন না, করে ওনারা হয় কি এক বড় বড় ভাই, ওনারা মাঠে পুলিশ নিয়ে ঘুরে, হ্যাঁ তো এই পুলিশ নিয়ে ঘুরে। আপনার শিডিউল যখন আপনি ঘোষণা করেন তখন তো আপনারা যে আইন করে দিয়েছেন তাতে তো সবাই সে আইনে কোথাও নাই, সে আইনে তো বলা হয়েছে সরকার তার অধীনে চলে যাবে, আইনে তো বলা আছে সরকার তার অধীনে চলে যাবে, এই সরকারি কর্মকর্তারাও তো সব নির্বাচন চলে যাবে, কিন্তু যাচ্ছে না তো, তারা যাচ্ছে না, তারা সেই জায়গায় তো বলছে। আমি যখন বিএনপি ক্ষমতায় তখন তো আমাকে টেলিফোন করে দিছি স্যার করে, কিন্তু আমি তো চাচ্ছি না আমাকে টেলিফোন সে করো, আমি তো চাচ্ছি সে রিটার্নিং অফিসে ফোন করো। এখন কি হয়েছে, যার ফলে দেখা গেল যে গত ইলেকশনে রাত্রিবেলায় পুলিশের লোক গিয়া প্রিসাইডিং অফিসের সাইন নিয়ে নিছে, তারা কি করছে ভোট মাইরে সাইন নিয়ে চলে আসছে। সমাধান কি তাহলে? সমাধানটা হলো রাজনৈতিক ভাবে সমাধান হচ্ছে, সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারকে এম্পাওয়ার্ড করতে হবে, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশ এবং প্রশাসন, মিলিটারি যারাই যাবে তাদেরকে সবাইকে ওই রিটার্নিং অফিসারের অধীনে ন্যস্ত করতে হবে। প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার দুইজনকে এম্পাওয়ার করতে হবে, হ্যাঁ ওদের পালন করতে হবে, সকল ক্ষমতা যেহেতু আইনগত সার্টিফাই। এখন তুমি যে গভর্নরের কথা বলছো, গভর্নর কি বলছে? গভর্নর তো এখানে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার সিগনেচার করে কাগজ পেয়েছে,
তার পক্ষে তো ডাইনে বাই যাওয়া সহজ না, সম্ভব না। ফলে গভর্নর বলতেছে প্রেসিডেন্টকে সেটাই, যে স্যার। স্যার আমার পক্ষে এখনো সম্ভব না। এখন ইলেকশন কমিশন কি বলতেছে? ইলেকশন কমিশন যত গালি দেই, সে তো আওয়ামী লীগের পক্ষে যাওয়া ছাড়া কোনো পথ নাই, কারণ সে তো প্রিসাইডিং অফিসারের, পোলিং অফিসারের এবং রিটার্নিং অফিসারের সিগনেচার করার কাগজ পেয়েছে। সেই কাগজ বদলানোর ক্ষমতা তার তো নাই। কাগজের বাইরে তো বলতেছে যে No, আরে খুব no. সুন্দর নির্বাচন না, না। হয়েছে, এরকম নির্বাচন আর সেইটা তো- পৃথিবীর কোথাও হয় না। সেইটা উনি তো নিজেও গীত গাইছে। সেই ফালতু কথা বলে দেখেই তো সে আজকে কন্ট্রোভার্সি হয়। সে যদি এগুলো না বলতো, তা আপনার সাথে স্যার আমি একটা জায়গায় অ্যাড করতে চাই, সেটা হলো যে এই নির্বাচন কমিশনের ব্যাপারটা, যে কারা নির্বাচন কমিশন কিভাবে কনস্টিটিউট হবে, একটা আইন করে দেন। আইন তো আছে, ক্রাইটেরিয়া পরিষ্কার আইন আইন আছে। নাই, না ওটা না, তো উনি বলছেন সরকার কমিশন একটা কিভাবে হবে, জাতীয় সংসদ বা আমরা এইভাবে বলতে পারি যে সাংবিধানিক কমিশনগুলো, মানে সাংবিধানিক এটা পদগুলোতে স্যার ওই নিয়োগ আপনার কিভাবে ওই হবে? যে যেটা আপনি সেটা- বললেন যে সেটা- গোয়েন্দারা কি বলবো এখন না বলবো সব- সেটা এখন ভিন্ন। সব- ক্রাইটেরিয়া দেন যে কিন্তু এত বছর এখন- বয়স হবে, না, না, এখন- এই কোয়ালিটি না, না, থাকবে, এই পাস্ট প্রোভেন থাকবে, এগুলো তো- যাতে করে কারোর পছন্দ অপছন্দের না, না, ব্যাপার হয় না, ওই ম্যাথামেটিক্যাল শুনুন, টার্মে ঢুকাতে এগুলো পারবো। ওইটা দিছি। রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী যে প্রেসিডেন্টকে সংবিধানে ক্ষমতা আছে, কিন্তু প্রেসিডেন্ট ক্ষমতা এক্সারসাইজ করতে গেলে দুইটা জায়গা ছাড়া সব জায়গায় প্রাইম মিনিস্টার সিগনেচার লাগে। একমাত্র অ্যাপয়েন্টিং প্রাইম মিনিস্টার ছাড়া তাকে সিগনেচার লাগে। সংসদ ভাঙ্গা, এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় তাকে প্রাইম মিনিস্টার সিগনেচার লাগে। প্রাইম মিনিস্টার সিগনেচার ছাড়া প্রেসিডেন্ট ক্যানট অ্যাক্ট। এখন এই যে এটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যাকে তাকে চিফ জাস্টিস বানাতে পারে, কিন্তু তারা নর্মালি প্রধান চিফকে বানায়। প্রেসিডেন্ট যাকে তাকে ওই মনে করো যে না না, কিন্তু সেগুলো কোনোটাই সুপারিশ ছাড়া তো সে করতে এই তো পারে না। এই সুপারিশগুলো হ্যাঁ, আসে সুপারিশ লাগবে। ওখান থেকে। তো এখন আমাকে কত এবং এখন তো এরকমও বোধহয় নিয়ম আছে, আপনি ভালো জানবেন, যে কোনো ফাইল তার কাছে গেলে উনি যদি 12-13 দিন বোধহয় যদি বললে এটা এটাই স্বাক্ষর না করেন, তাহলে ওটা ধরে নেওয়া হবে। কাজে এখন আমার প্রশ্ন রয়েছে যে স্বাক্ষরিত বলে ধরে এখানে- নেওয়া হবে। এখানে ব্যক্তিগত রেসপেক্ট আনতে হবে। পলিটিক্যালি আই মে ডিফার উইথ দ্য প্রাইম মিনিস্টার, বাট অ্যাজ লং দ্য প্রাইম মিনিস্টার চেয়ারে যতক্ষণ থাকবে এবং প্রাইম মিনিস্টার যে দায়িত্বগুলো আছে, সেই দায়িত্বগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু তাকে মেনে নেওয়ার একটা টেন্ডেন্সির মধ্যে মেনে নেওয়ার একটা কালচার গড়ে করতে হবে। এখন একজন প্রাইম মিনিস্টারকে যদি আমরা দায়িত্ব দিই যে আপনি 5 জন লোককে দিয়ে ইলেকশন কমিশন বানিয়ে দেন, আমার মনে হয় এখানে ট্রাস্ট কাজ করবে না স্যার, এখানে ট্রাস্টের পরে আমি যাবো কাজ কেন? করবে। এই সাবজেক্টিভে আমি যাবো না। কাকে আমাকে দিব? ব্যক্তিগতভাবে যদি কার আপনি উপর বলেন দায়িত্ব- কার উপর যে দায়িত্ব দিব? জিল্লু আমি এটা সমর্থক, আমি বলবো কারো no, দায়িত্ব স্যার। দেবো, কারো দায়িত্ব দেবো। না, কারণ আপনি আইন করেন, আপনি সেটাই তো আমি বলছি। আইনটা আপনি পুরো- বলে দেন যে এখানে আমি ইসি চিফ ইলেকশন কমিশনার যে হবে তার বয়স হতে হবে 70 ইয়ার্স। হলো কিন্তু প্রয়োগ করবে কি? তার অতীতে এই সব ঠিক আছে, রেকর্ড আই এগ্রি উইথ ইউ। ওকে, বাট এটাকে এক্সারসাইজটা করবে কি? আমরা এই বিতর্কের মধ্যে না যাই, আমার হাতে একদমই সময় নেই, জাস্ট 1 মিনিট আপনি শেষ করবার জন্য। তাহলে তো ওই ক্রাইটেরিয়ার বাইরে যেতে পারে। মেজর জিল্লুর রহমান, আমার মনে হয় বিতর্ক করবার সময় নেই, আপনি 1 মিনিটে জাস্ট কনক্লুডিং রিমার্কস। হ্যাঁ, এটা আমি বলবো যে স্যার এখন যেটা এই 42 জন আমাদের সুশীল সমাজের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনারা যেটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে অভিযোগটা তুলেছেন, আমার মনে হয় যে এই অভিযোগগুলো যদি রাষ্ট্রপতি তদন্ত করতে চান, তদন্ত করায় যদি মেরিট পান, উনি দেখতে পারেন। আমি এটাকে ভালো চোখে দেখছি, এটা কোনো রাজনীতি আমি দেখছি না এখানে। কারণ রাষ্ট্রীয় সম্পদ যদি মনে হয় যে অমিতব্যয়িতার সাথে ব্যবহৃত হয়েছে, এখানে ইভেন আমি ডক্টর তোফায়েল সাহেবের একটা বক্তৃতা দেখলাম, উনি বলেছেন যে আমরা তো সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলি না, আমরা গত 100 দিন ধরে এই পেপার স্টকগুলা করেছি, করে ডকুমেন্ট সহ আমরা এগুলা উপস্থাপন করেছি। আর ইকতেদার সাহেবেরও কথা আমি শুনতেছিলাম, উনি বললেন যে উনি নির্বাচন কমিশনে কাজ করেছেন দীর্ঘদিন। জাস্টিস সাদেক যখন ছিলেন, উনি ওনাদের ইলেকটোরাল যে ইনস্টিটিউট করেছেন নির্বাচন কমিশন, সেখানে বক্তৃতা দিতে আসেন, ওনার টাকা দিয়ে হয়েছে, উনি বলছেন নো, আমি এটা আনঅথরাইজড, আমি এটা নিব না, উনি নেন নাই। হুদা সাহেব এবং তার আগে যারা হেনা সাহেব, তারা কেউ এটা গ্রহণ করে নাই। সো দেয়ার আর ভেরি গুড ইনস্ট্যান্সেস আমাদের সামনে আছে। এখন স্যার সেদিন আমি দেখলাম ব্রিগেডিয়ার সাদাত, আপনার আমার সহকর্মী, উনি অত্যন্ত সাদা মনে, শেষ করতে হবে প্লিজ, যে উনি বললেন যে এখানে ব্যবসা পাননি। আমার কাছে কেন জানি কথাটা মনে হলো যে এটা কোনো ব্যবসা আছে কিনা, এটাও আমি ঠিক বুঝলাম না। ধন্যবাদ, জিনিসটা পরিষ্কার না। মেজর আখতারুজ্জামান, খুব ছোট করে জাস্ট। ধন্যবাদ দিও জিল্লুর ভাইকে।
আমার 3টা পয়েন্টকে আমি জাস্ট রিওয়াইন্ড করে দিচ্ছি। জি। আমি এখনো মনে করি যে 24 জন বিশিষ্ট ব্যক্তি 42 জন অভিযোগ করেছেন, এটার উপর একটা সুষ্ঠু তদন্ত করা উচিত। অন্তপক্ষে আমাদের দেশের মান সম্মানের জন্য, সিভিলেশন কমিশনারের অবস্থান কারণের জন্য তদন্ত করে যদি সততা পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হোক, আর সততা না পাওয়া যায় তাহলে ওই 42 জনকেও ভৎসনা করা হোক, তাদেরকে বলা হোক কেন এভাবে বলা হচ্ছে। দ্বিতীয় রিকমেন্ডেশন আমি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে যে করোনা ভাইরাস ভ্যাকসিন যেন কোনো অবস্থাতেই $3 বেশি কাউকে দেওয়া না হয়। আর তৃতীয়ত বলবো যে আপনি যত তাড়াতাড়ি পারেন যাকে সব দলের কাছ থেকে একজন প্রতিনিধি নিয়ে জাতীয় কমিটি করে দেন, বিভাগীয় কমিটি করে দেন, তাহলে অনেক সবাই আমরা ওন করতে পারবো যে আমার করোনা ভাইরাস হয়েছে, আমি এত ইনসিকিউর ফিল করবো না। সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়ত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রয়েছে। তৃতীয় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মেজর জিল্লুর রহমান এবং মেজর আখতারুজ্জামান অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, দুজন নাগরিক, একজন মুক্তিযোদ্ধা সিনিয়র সিটিজেন, সেই অর্থে মানে তার সাথে অনেক সিনিয়র সিটিজেন এখনো আছেন, যদিও ওই করোনাকালে আমরা অনেককে হারিয়েছি, এবং তিনি বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, আইন প্রণেতা, একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, অন্যজন রাজনীতির সঙ্গে যুক্ত নন, প্রাক্তন সেনা কর্মকর্তা, কিন্তু লেখালেখি করেন, কথাবার্তা বলেন। সব মিলিয়ে ওনারা যে বিষয়গুলো আলোচনা করলেন কিছু ভিন্নমত সেই অর্থে ছিল না, ঐকমত্যের জায়গায় যেটি এসেছে সেটি হচ্ছে যে অবশ্যই ভ্যাকসিন নিয়ে অনেক রকমের রাজনীতি আছে, কিন্তু ভ্যাকসিন নিয়ে খুব আশাবাদী হবারও সুযোগ এখন পর্যন্ত তৈরি হয়েছে বলে আমার কাছে মনে হয় না, কেন এগুলো নিয়ে নানা রকমের কনফিউশন আছে, নানা রকমের বিতর্ক আছে। কিন্তু যেটি চাওয়া, এই টেবিল থেকে চাওয়া, ঐকমত্যের ভিত্তিতে চাওয়া, সেটি হচ্ছে যে ভ্যাকসিনটা যেন পৃথিবীর অন্যান্য দেশের যে দামে, আমাদের মতো অনুন্নত দেশে বা উন্নয়নশীল দেশে বা স্বল্পোন্নত দেশে, যেভাবেই আমরা নিজেদেরকে চিহ্নিত করতে চাই না কেন, যে দামে পাওয়া যাবে সেই দামে যেন আমরা পাই। অগ্রাধিকারটা যেন ঠিক থাকে, যার আগে পাওয়া দরকার তিনি যেন আগে পান। এটি নিয়ে যেন কোনো রাজনীতি না হয়, এটি যেন সারা দেশের মানুষ পায়, এবং সেটি সংরক্ষণের জন্য যে ব্যবস্থা, টেকনিক্যাল ব্যবস্থা বা বৈজ্ঞানিক ব্যবস্থা থাকা দরকার, সেটি যেন ঠিকঠাক মতো থাকে। এটি যেন কোনো অবস্থাতেই মিটফোর্ডের নকল না পাওয়া যায়, এটি যেন কেউ চড়া দামে বিক্রি না করতে পারেন, এইসব বিষয়ে ঠিকঠাক করতে হবে। দ্বিতীয়ত ওনারা বলেছেন যে কোভিড মোকাবেলা বাংলাদেশ অনেক সাফল্য যেমন আছে, প্রধানমন্ত্রী দুজনই অনেক প্রশংসা করেছেন, তার ইন্টেনশনের কোনো ঘাটতি নেই, তার পরিশ্রমের কোনো ঘাটতি নেই, কিন্তু তার চারপাশে যারা এগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে তাদের নিয়ে ওনাদের অনেক প্রশ্ন আছে। সেখানে ওনারা মনে করেন যে এর জন্য এটি জাতীয় কমিটি করা দরকার, সেখানে দরকার হতে সকল দল মত পথের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, এবং তাতে করে হয়তো সংকট সমাধান অনেক সহজ হবে। এবং তৃতীয়ত যেটি ওনারা বলছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলোর জন্য অভিজ্ঞতার আলোকে মেজর আখতারুজ্জামান যেমন বলছিলেন যে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, তাদের অনেক বেশি ক্ষমতায়ন করা দরকার। অন্যদিকে মেজর জিল্লুর এবং মেজর আখতারুজ্জামান দুজনই একমত যে 42 জন যারা রাষ্ট্রপতির কাছে তারা যথার্থ কাজ করেছেন, দেশের সর্বোচ্চ মানুষটির কাছে তারা আবেদন করেছেন, নিঃসন্দেহে এগুলোর তদন্ত হওয়া উচিত, দোষী হলে শাস্তি হওয়া উচিত। তবে খানিকটা আমার ভিন্নমত এখানটাতে মেজর আখতারুজ্জামানের সঙ্গে, যে যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে তাদের নামে ভর্ৎসনা করা হোক। অভিযোগ করবার কিন্তু এটি গণতান্ত্রিক দেশে সবারই সুযোগ আছে। সব অভিযোগ সবসময় সত্য হবে, নাও হতে পারে, অনেকে হয়তো ভুল শুনেও অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগ করবার চর্চা যদি আমরা হারিয়ে ফেলি, প্রতিবাদ করবার চর্চা যদি আমরা হারিয়ে ফেলি, আমরা কিন্তু গণতান্ত্রিক সমাজটা নির্মাণ করতে পারবো না। কাজেই বরং তাদের অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয়, যে 42 জন করেছেন তারা সমাজে এতটাই প্রতিষ্ঠিত, আমি বোধ করি যে তারা নিজেরাই লজ্জা পাবেন, তাদের ভর্ৎসনা আনুষ্ঠানিকভাবে করবার প্রয়োজন হবে না। আমি জানি না মেজর আখতারুজ্জামানের সঙ্গে একমত হবেন কিনা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা।